অন্তরারা কিছুটা দূরে দাঁড়িয়ে নিজেদেরকে নিয়ে ব্যস্ত এমন সময় একটা বিকট আওয়াজ ওদের কানে যায়। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়ে ভ্রু কুঁচকায়। এটা কিসের শব্দ হলো বলো তো? হৃদয়ের দিকে তাকিয়ে বলল। হৃদয় আশেপাশে তাকিয়ে কিছু বুঝতে না পেরে বলল, বুঝতাছি না তো এটা কিসের শব্দ। গুলির আওয়াজ মনে হলো, কিন্তু এখানে গুলি কে করবে? অন্তরা গুলির কথা শুনেই কেঁপে উঠল, অবাক ও ভয়ার্ত কণ্ঠে বলল, গুলির বলো কি, চলো তো ওইদিকে স্নেহা আছে, একা আদ্র ভাইয়া এসেছে নাকি দূরে থেকে দেখে আসি। বলে অন্তরা স্নেহাদের দিকে যেতে পা বাড়ালো, কিন্তু যেতে পারল না। পেছনে থেকে হৃদয় ওর হাত ধরে আটকে ফেলেছে। কি হলো, চলো, আমাকে আটকালেন কেন? তুমি আবার ওদের কাছে যাইতে চাইছো কেন? ওদের এখন একা টাইম দেওয়া উচিত আমাদের। গুলির শব্দ বললে ভয় হচ্ছে, চলো না, দূরে থেকেই দেখব, কাছে যাব না তো প্লিজ। তোমাকে নিয়ে পারা যায় না। যাবে না তো চলো না। চলো, দূর থেকেই দেখবে, কাছে যেতে চাইবে না একদম। ওকে বাবা চলো। আমি তোমার বাবা না। বাবা না বলে জামাই তো বলতে পারো নাকি? আমার টেনশন হচ্ছে আর তুমি মজা করছো আমার সাথে। মজা না, সত্যি তো। আমি কি তোমার বাবা যে আমাকে কথায় কথায় বাবা বলো? উফ অফ, বিরক্ত হয়ে উইটা কথার কথা, জাস্ট সেটা ধরছো কেন? কথার কথায় ও বাবা বলবা না? তোমাকে আমি একদম মেয়ে ভাবতে পারবো না। তোমাকে সবসময় মেয়ের মা ভেবে জল্পনা কল্পনা করেছি। ধ্যাত। অন্তরা এগিয়ে যেতে লাগলো, হৃদয় আর ফাজলামি না করে যেতে লাগলো। ও এইসব ফাজলাম কি ইচ্ছে করে করেছে যাতে যেতে না পারে? কারণ আদ্র আর স্নেহার একা থাকা দরকার নিজেদের মতো করে। কিন্তু অন্তরাকে থামাতে পারলাম না। কিছু দূর যেতেই দুজনেই কান্নার আওয়াজ পেল। দুজনে অবাক হয়ে নিজেদের দিকে তাকিয়ে বলল, এই হৃদয়, শুনতে পাচ্ছ কেউ কাঁদছে? হৃদয়ের ও ভয় হচ্ছে এখন। ও মাথা নেড়ে সায় দেয়। এই আওয়াজটা স্নেহার মতো লাগছে না। হ্যাঁ, স্নেহার কিছু হলো কি? ও এমন করে কাঁদছে কেন? তাড়াতাড়ি চলো। বলেই হৃদয়ের ওরের আশা না করে অন্তরা শাড়ির কুচি ধরে হালকা দৌড় দিল। জোরে দৌড়াতে পারছে না, শাড়ি পরে কি দৌড়ানো যায়? হাঁপাতে হাঁপাতে এসে থামল কিছু দূরে এসে। হৃদয় ও ওর সাথে দৌড়ে এসেছে। অন্তরা সামনে তাকিয়ে থমকে যায়। স্নেহা আদ্রর পাশে বসে কেঁদে যাচ্ছে আর আবোলতাবোল কি যেন বলছে। চোখ মুখ লাল, কি যেন লেগে আছে। আর আদ্র এভাবে শুয়ে আছে কেন? আদ্রর শরীরে লাল কি? ওগুলো আদ্রর চোখ তো অফ, নড়ছেও না। এসব দেখেই অন্তরার মনে ভয় ঢুকে যায়। দৌড়ে ওর পাশে গিয়ে বসে পড়ে। স্নেহা, কি হয়েছে আদ্রর? অন্তরার আওয়াজ পেয়ে কিছুটা স্বস্তি বোধ করি ওর দিকে কান্না মাখা মলিন মুখ টানিয়ে তাকায়। তারপর ওকে জড়িয়ে ধরি আর সব বলতে লাগি। কাঁদিস না। স্নেহাকে করল এমন আদ্রর সাথে, তুই জানিস? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, কথা বলতে পারছি না। তবুও মাথা নেড়ে না বুঝালাম আমি কিছু জানি না। হৃদয় এসে বলল, এখন কথা বলার সময় নেই, আদ্র ব্রোকে এখনই হসপিটালে নিতে হবে, ওনার অবস্থা খুব খারাপ। বাঁচবে কিনা বুঝতে পারছি না। বাঁচবে কিনা শুনেই আমি চিৎকার করে উঠলাম, না না না, আদ্রর কিছু হতে পারে না, ওকে বাঁচতেই হবে আমার জন্য। বলেই আদ্রর হাত ধরে টেনে নিজের বুকের সাথে চেপে ধরলাম। হৃদয় এসে আদ্রকে ধরে উঠাতে চাইল, পারছে না। আমি ও ধরলাম, সবাই মিলে আদ্রর গাড়িতে বসিয়ে দিলাম। হৃদয় গাড়ি চালাতে পারে, এজন্য সুবিধা হয়েছে। আদ্রর পকেটে থেকে গাড়ির চাবি বের করে ড্রাইভও করতে লাগে। আমি পেছনে আদ্রকে নিয়ে বসলাম। আদ্রর মাথা আমার হাঁটুর উপর রাখা। আমি একদৃষ্টিতে আদ্রর দিকে তাকিয়ে আছি আর চোখের পানি ফেলছি। আদ্রর এমন নির্মম অবস্থা দেখে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর আমরা হসপিটালে এসে পৌঁছালাম। রিসেপশনের সামনে বসে আছি। আমার পাশে বসে আছে অন্তরা। প্রায় 1 ঘন্টা হয়েছে এখানে বসে আছি।
হসপিটালে আসার পরই ডাক্তার আদ্রকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকেছে। ডাক্তার আদ্রকে দেখেই বলেছে ওর অবস্থা খুব খারাপ। একবার বের হয়ে বলেছে ভেতরে গুলি নেই, কিন্তু রক্তক্ষরণ হচ্ছে অনেক, বুকে লেগেছে, এজন্য অবস্থা খুবই খারাপ, বাঁচবে কিনা সিউর নাই। এসব শুনে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। অন্তরাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছি, কিন্তু বেশিক্ষণ চিৎকার করে কাঁদতে পারলাম না। একটা নার্স আসলো গমগম করতে করতে আর বলল শক্ত মুখ করে গম্ভীর হয়ে, এটা কি আপনার বাসা পেয়েছেন? এটা একটা হসপিটাল, এখানে অনেক ক্রিটিক্যাল রোগীর আছে, তাদের ও ফ্যামিলি আছে, কই তারা তো আপনার মতো চিৎকার করে হসপিটালের পরিবেশ নষ্ট করছে না। আর এখানে একদম চিৎকার করে কাঁদবেন না, এতে রোগীদের সমস্যা হবে, চুপচাপ বসে থাকুন, না হলে হসপিটালের বাইরে গিয়ে কাঁদুন, যত সব ফালতু ঝামেলা। মহিলাটি চিৎকার করে গম্ভীর হয়ে বলে চলে গেলেন। তারপর থেকে আর চিৎকার করিনি। আদ্রর কাছে মোবাইল, ম্যানিব্যাগ, ঘড়ি, সানগ্লাসটা ছিল, সব আমাদের কাছে রেখে গেছে। সব কিছু আমি আঁচলে নিয়ে বুকে জড়িয়ে কাঁদছি। মোবাইলটা হৃদয় আমার কাছ থেকে নিয়ে আদ্রর বাড়িতে খবর দিল। তার ঠিক 15 মিনিট পর হসপিটালে হুশোগোল পড়ে গেল। পুলিশ, সাংবাদিক কাউকে ঘিরে ধরে আছে, মুহূর্তে হসপিটালে হিচি সরে গেল। মানুষ গিজগিজ করছে, সবাইকে ঠেলে একটা লম্বা ফর্সা একজন অতি স্মার্ট লোককে জায়গা করে দিচ্ছে। সে অস্থির হয়ে আসছে, তার সাথে একটা মহিলা, সেও খুব সুন্দরী, যে কাঁদছে। এরা কারা সেটাই ভাবছি। আমাদের পাশ কাটিয়ে চলে গেল সবাই। হৃদয়ের থেকে জানতে পারলাম উনি এমপি, আর পাশে উনার স্ত্রী তার ছেলের জন্য এখানে এসেছে। ওইসব বাদ দিয়ে আদ্রর চিন্তায় মুশগুল হলাম। একটু পর ওই মহিলার সাথে ওই লোকটা আর ও লোক আমাদের সামনে এসে দাঁড়াল। হৃদয়, অন্তরা দুজন দুজনের দিকে তাকিয়ে সামনে তাকাল। আমি কান্না করতে করতে নিস্তেজ হয়ে গেছি, গলা ব্যথা করছে, চোখ ফুলে গেছে। ওনারা জিজ্ঞেস করল, কে আমার ছেলের এই অবস্থা করেছে বলো, তাকে জিন্দা লাশ করব। রেগে চিৎকার করে উঠল। হৃদয় চিৎকার শুনে ভয় কেঁপে উঠল আর বলল, আমরা কিছু জানি না। লোকটা গম্ভীর হয়ে বলতে যাবে কিছু, কিন্তু মহিলাটি তাকে থামতে বলল। তারপর উনি আচমকা আমাকে জড়িয়ে ধরল, তারপর ছেড়ে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে বলল, আজ তো আদ্র তোমার সাথে দেখা করতে গিয়েছিল, তুমি বলো এসব কিভাবে হলো? আদ্রর ক্ষতি কে করল? উনার কথায় কিছুটা শক খেলাম। উনি কি করে জানলেন আমার সাথে আদ্র দেখা করতে এসেছিল? সবাই চলে গেল, ডাক্তার বের হয়েছে শুনে আমি যেতে পারলাম না, খুব ক্লান্ত লাগতেছে। নরতে ও মন চাইছে না। হৃদয় বলল, ও জেনে এসে বলবে, চিন্তা করতে না করতে। ওই মহিলাটি ও গেল না, সে আমার পাশে বসল আর আমার দিকে তাকিয়ে অনেক কিছু বলতে লাগল। ওনার কথা শুনে আমি চমকে উঠলাম। উনি জানেন আদ্র আমাকে ভালোবাসে। আদ্রর মা, উনি ওনার সাথে নাকি আদ্রর বন্ধুর মতো সম্পর্ক, তাকে নাকি সব বলে আমার ব্যাপারটাও বলেছে। উনি নাকি আমাকে দেখতে চেয়েছিল, আমাকে নিয়ে যেতে বলেছিল আদ্রকে, কিন্তু আদ্র ওর পছন্দের কথা আমাকে জানায়নি, সেটাও বলেছে, তাই ছবি দেখিয়েছিল। এজন্য আমাকে দেখেই উনি চিনে ফেলেছে। আমি তো অবাক হলাম, উনি আমার ছবি পেল কোথায়? সেটা আদ্ররই বলতে পারবে। আদ্রর কথা মনে হতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। উনি চোখের পানি মুছছেন আর অনেক কথা বলছেন। আমি ও বলে দিলাম, আদ্রর গুলি করার লোকদের আমি দেখেছি, কিন্তু তাদের মুখ দেখতে পারিনি, কারণ তাদের মুখে ম্যাক্স ছিল। হৃদয় এসে যা বলল তাতে আরো ভয় পেয়ে গেলাম। ডাক্তার বলেছেন আদ্রর 24 ঘন্টার মধ্যে অজ্ঞান না ফিরে তাহলে বাঁচানো সম্ভব না। মনে মনে আল্লাহকে হাজারবার ডাকছি, আদ্রর সুস্থতা কামনা করছি। আদ্রর মা তো অজ্ঞান হয়ে গেছে, তাকে ও হসপিটালে ভর্তি করা হয়েছে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, আমার খেয়ালই নাই। আমি উঠে আদ্রর কেবিনের সামনে গেলাম, ভেতরে ঢোকা নিষেধ।
কাচের জানালা দাঁড়িয়ে দূর থেকে আদ্রকে দেখলাম। আদ্রর নিথর দেহটা পড়ে আছে সাদা বিছানার উপর। অশ্রুসিক্ত নয়নে দেখছি আদ্রকে। অন্তরা বাসায় চলে গেছে, একটু আগেই আমাকে অনেক বলেছে, আমি যাইনি। আদ্রকে এভাবে রেখে আমি যেতে পারবো না। এদিকে আমার বাবার কথা একদমই খেয়াল নেই। আদ্রর ভালো খবর না নিয়ে আমি হসপিটালের বাইরে যাব না। রিসেপশনে বসে আছি, কান্না করতে করতে ফুরবল হয়ে গেছে, গলা ব্যথা করছে, ঘুম পাচ্ছে, চোখ লেগে আসছে। হঠাৎ ফোনে টোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি অন্তরা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, স্নেহা কই, তুই বাসায় গেছিস তো? আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ফোন দেওয়া হয় নাই, এখন জাগানা পেয়ে আগে কল করলাম। কাল সকালে হৃদয় আমি হসপিটালে যাব, তোকে নিয়ে যাব নি, কান্না করিস না আর। আঙ্কেলকে বাসায় একা রেখে তো তুই ওখানে থাকতে পারবি না, তাই না? একা বাসায় যেতে তোর প্রবলেম হয়নি তো? ঠিকভাবে পৌঁছেছিস তো তখন আমাদের সাথে গেলেই। আর কিছু শুনলাম না, ফোন কেটেই উঠে দাঁড়ালাম। বুকের ভেতরটা প্রচণ্ড রকম ব্যথা করছে, ভয়ে হাত পা কাঁপছে। ফোনটা চাপ দিয়ে দেখে নিলাম কত বাজে, 2টো। এত রাত কখন হয়ে গেল? তাড়াতাড়ি হসপিটাল থেকে বেরিয়ে এলাম। এখানে থেকে বাসা খুব একটা দূরে না, কিন্তু তবুও মনটা কু গাইছে। আমি এমন কি করে করলাম? আদ্রর চিন্তায় বাবার কথায় ভুলে গেলাম। এমনিতেই বাবার শরীর এটা খারাপ যাচ্ছে, তার উপর কাল ওষুধ ছিল না, খেতে পারেনি। আমি ভেবেছিলাম অন্তরাদের সাথে সময় কাটিয়ে ওষুধ নিয়ে যাব, কিন্তু সেসব তো হলোই না, উল্টা আদ্রর এমন অবস্থা। এমন সময় গাড়িও পাওয়া যাবে না জানি। আমি হাঁটছি কিন্তু এগুতে পারছি না, ক্লান্ত ভরা শরীর নিয়ে। মন চাইছে এখানে হাত পা ছুঁড়ে শুয়ে পড়ে থাকি, এত খারাপ লাগছে কেন? মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে আদ্রর চিন্তায়, আবার আব্বুর চিন্তা, তার উপর ঘুমের মাঝে উঠেছি। এত খারাপ লাগছে বলে বুঝাতে পারবো না। ওইভাবেই এলোমেলো পায়ে হেঁটে যাচ্ছি আর আল্লাহকে ডাকছি আব্বু যেন ঠিক থাকে, তার যেন কিছু না হয়। চোখের পানি শুকিয়ে আছে, পাথরের মতো শক্ত হয়ে বসে আছি মাটির বারান্দায়। আমার সামনে আমাদের গ্রামের অনেক মানুষ গমগম করছে, সবাই আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। সবাই মনে মনে আমাকে পাষাণ বলছে, কেউ বলছে, কি হলো রে, এই স্নেহার আগে তো কত ভালোবাসতে বাপকে, একটু কিছু হলেই কেঁদে ভাসিয়েছে, আর আজকে বাপ মরল ও একটুও কাঁদছে না, কেমন শক্ত হয়ে বসে আছে। ও কি শহরে গিয়ে চেঞ্জ হয়ে গেল? আবার কেউ বলছে, আহারে মাইয়াটা এতিম হইয়া গেল, এখন কি হইব ওর? তো আর আপন বলতে কেউ রইল না, ভাই তো জীবনে খোঁজও নেয় না, বাপ ময়রা পাথর হয়ে গেছে। সবাই সবার মতো কথা বলছে, সহানুভূতি প্রকাশ করছে, আমাকে নিয়ে চিন্তা করছে। বাবার কবর দেওয়া হয়েছে অনেকক্ষণ, তারপর থেকে এভাবেই বসে আছি। একবার ও কাঁদিনি কেন জানি, আমার কান্না পায়নি একটুও। সবাই আমাকে নানান কথা বলে বলে চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ির উঠান ফাঁকা হয়ে গেল। এবার আমি উঠে দাঁড়ালাম আর সোজা হেঁটে আব্বুর কবরে চলে এলাম, তারপর কবরের পাশে বসে কাঁদতে লাগলাম। জীবন আমার থেকে সব কেড়ে নিল, আর আজ আমার শেষ সম্বলটাও কেড়ে নিল। মাকে হারিয়ে বাবাকে ঘিরে ছিল আমার সমস্ত আশা ভরসা। মাথায় উপর বাবার ছায়া ছিল, কিছু করতে না পারলেও আমি নিশ্চিত থাকতে পারতাম, এই ভেবে বাবা আমার সাথে আছে। সব ভুলে তার জন্য সব কষ্ট করতাম, অচেনা শহর গিয়ে পড়ালেখা করার সাহস করলাম, নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে সুস্থ করে সুখে থাকব সেই স্বপ্ন দেখলাম। আর আজ সবকিছু ধ্বংস হয়ে গেল, বেঁচে থাকার মতো আর কিছু রইল পৃথিবীতে, একা রেখে বাবাও চলে গেল। আজ সেও ফাঁকি দিয়ে চলে গেল, কাল আমার জীবনের সমস্ত সুখ একটু একটু করে শেষ হয়ে গেল। সব হারিয়ে ফেললাম ফার্স্ট আদ্রর ওই অবস্থায়, তারপর বাবার এই মৃত্যু, সব মিলিয়ে একটা কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছি। বুকের ভেতরটা হাহাকার করছে, চারপাশে অন্ধকার, কেউ নেই, আর আমার এই নিষ্ঠুর পৃথিবীতে আমি একদম একা হয়ে গেলাম। কেন বাবা আমাকে এভাবে একা করে চলে গেল কেন? বাবা মার কবর একসাথে দেওয়া হয়েছে, এটা বাবার ইচ্ছে ছিল।
মার কবরের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলাম। কাল আদ্রর ওখানে থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে লাগি। টেনশনে নানান খারাপ চিন্তা মাথায় আসছে। আদ্রর চিন্তায় কি করে বাবার কথা ভুলে বসলাম। এই ভুলের জন্য আমাকে কি কোনো বড় মাশুল দিতে হবে? আল্লাহ আর খারাপ কিছু দেখিয়া না সামলাতে পারব না। এদিকে ফোন লাইট জ্বালিয়ে হেঁটে যাচ্ছি, গাড়ি তো পাই নাই। এত মাঝে রাতে কি গাড়ি পাওয়া যায়? অবশ্যই না, তাই সে আশাও করছি না। কিছু দূর আসতে বিপদ সংকেত পেলাম। আমার থেকে কিছুটা দূরে দুজন ছেলে আসছে, হাতে একটা বোতল আর হেলে দুলে হাঁটছে। তাদের হাঁটার রেশ দেখেই আমি বুঝতে পারছি এরা ড্রিঙ্কস মাতাল হয়ে আছে। আমার হাতে লাইট, আমি ভয়ার্ত চোখে তাকিয়ে লাইট ধরেই আছি। পালানোর কথা মনেই নেই। আদরের গতিবিধি পর্যবেক্ষণ করছি। হঠাৎ ছেলে দুজন আমার দিকে তাকালো। সাথে সাথে নিজের বোকাটা বুঝতে পারলাম। নিজেই তাদের অরাতে ধরা দিয়েছি। এবার কার করব? ওরা তো আমাকে দেখে ফেলেছে, আর তাদের হাঁটার গতিও দ্রুত আমাকে ধরার। আমি সামনে না গিয়ে পেছনে ফিরেই দৌড় দিলাম, কিন্তু পারলাম না। শাড়ি পরে আমি হাঁটতেই পারছি না, তার উপর দুর্বল ক্লান্ত শরীর। সব মিলিয়ে থপ করে রাস্তায় মুখ থবড়ে পড়লাম, শাড়িতে বেজে। বিপদ যখন আসে চারদিক থেকে ঘিরে ধরে। ভয় আমার বুক টিপটিপ করছে। ছেলে দুজন খিটখিট করে হেসে আমার কাছে আসছে। আমি উঠতেও পারছি না, হাঁটুতে ব্যথা পেয়েছি। ওরা আমাকে ধরার আগে উঠতে হবে। এমন বিপদ এখনই পড়তে হলো, এত চিন্তা কি নেওয়া যায়? আমি অনেক চেষ্টা করে উঠতে পারলাম। উঠে দৌড় দিব, কিন্তু পেছনে থেকে ছেলে দুটো আমার শাড়ির আঁচল টেনে ধরছে। চমকে উঠলাম, তাড়াতাড়ি পেছনে ফিরলাম। দুজনের মুখে বিচ্ছিরি হাসি ফুটে আছে। তাদের দিকে তাকিয়ে ঢোক গিললাম। সুন্দরী, এত দৌড়াদৌড়ি করছো কেন? এইভাবে কেউ দৌড়ায়? হয়রান হয়ে গেলাম আমরা। হাত ছাড়ুন। বলো কি এত কষ্ট করে ধরেছি কি ছাড়ার জন্য? ছাড়ুন প্লিজ। কান্না করতে করতে বললাম। ছেলেগুলো বাজে কথা বলতে বলতে আমার দিকে এগিয়ে এলো। ভয় আমি পেছাতে লাগলাম। এখন কি আমাকে হেল্প করবে? আমার কি এখন এদের কাছে হার মেনে নানা নিজেকে রক্ষা করতেই হবে? আদ্রর কথা মনে পড়ে গেল। আজকে আদ্র সুস্থ থাকলে ও ঠিক বাঁচাতো আমায়, কিন্তু ও তো সেই অবস্থাতেই নেই। আমার যতবার কোনো বিপদ হয়েছে আদ্র ঠিক বাঁচিয়েছে। চোখ ঝাপসা হয়ে এলো, দম বন্ধ হয়ে আসছে কষ্টে। বাবার কথা মাথায় এলো, আমি এখন বাসায় কি করে পৌঁছাব? হঠাৎ একটা তীব্র আলো আমাদের দিকে এলো। ছেলেগুলো পেছনে ঘুরে আলোর দিকে তাকালো, আমিও সেদিকে তাকালাম। একটা গাড়ি, তার আলো আমাদের উপর পড়েছে। ভেতরে যে আছে সে নিশ্চয়ই আমাদের দেখেছে। আমি মনে মনে আল্লাহকে বলছি, ভালো কেউ যেন থাকে, সে যেন আমাকে রক্ষা করে। আমার প্রার্থনা মনে হয় কবুল হলো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার বেরিয়ে এলো। তার পরনে ইউনিফর্ম দেখেই আমার কাছের ছেলেগুলো আমাকে ছেড়ে উল্টাপাল্টা দৌড়ে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, অবশেষে বিপদ মুক্ত হলাম। এখন বাসায় যেতে পারলেই বাঁচি। এতক্ষণে লোকটা আমার কাছে চলে এসেছে। লাইট এখন ও আমার দিকে দূরে থেকে তাকে আমি একটু বয়স্ক মানুষ ভেবেছি, এখন বয়স্ক লাগছে না। লম্বা ফর্সা একজন লোক, ক্লিন সেভ করা। উনি এগিয়ে এসে আমার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে বলল, আপনি মাঝরাতে রাস্তায় কি করছেন? সন্দেহজনকভাবে তাকিয়ে বলল। আমি কি বলবো বুঝতে পারছি না। উনি খুব গম্ভীরভাবে বলছে, ছেলেটাকে মোটেও রাগী লাগছে না, কিন্তু রাগ দেখাচ্ছে। হালকা ভয় পেলাম। পুলিশদের একটু ভয় পায় আমি, তাই কাচুমাচু করে তাকিয়ে আছি। কি হলো, কথা বলছেন না কেন? আপনাকে আমার সুবিধার লাগছে না? আপনি কি? ওনাকে মাঝে থামিয়ে বললাম, আমাকে খারাপ ভাববেন না প্লিজ। তারপর সব বললাম। সব শুনেও চুপ করে আছে, মনে হয় বিশ্বাস করছে না। আপনি কথা আমি বিশ্বাস করতে পারছি না। আমার বাবা বাসায় একা আছে, প্লিজ আমাকে জেরা করা অফ করুন। আমি খুব টেনশনে আছি। আমার একজন আপন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আরেকজনের চিন্তায় আমি এখন রাস্তায়। আমাকে বাসায় ফিরতে হবে। আচ্ছা চলুন, আমি আপনাকে পৌঁছে দেব আর সত্যিটা জেনে নেব আপনি ঠিক বলেছেন নাকি মনগড়া কথা।
আমি রাজি হয়ে গেলাম। উনি গেলে আরও ভালো, আমি তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারব। উনার গাড়িতে উঠে পড়লাম। ফোন টিপ দিয়ে দেখলাম 3:30টার উপরে সকাল হয়ে এলো বলে। সাথে সাথে ফোন অফ হয়ে গেল। আধা ঘন্টা পর বাসায় সামনে এসে নামলাম। উনাকে আমি অ্যাড্রেস বলে দিয়েছি। উনি সত্যি আমার সাথে ভেতরে গেল। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে আগে বাবার রুমে গেলাম। বাবার রুমে গিয়ে আমি চিৎকার করে উঠলাম। লোকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বাবা ফ্লোরে পড়ে আছে, পাশে গ্লাস ভেঙে আছে। দৌড়ে বাবাকে ধরে ডাকতে লাগলাম। অজানা ভয়ে কাঁপতে লাগলাম। বাবার শরীর ঠান্ডা বরফ হয়ে আছে। বার কয়েক ডেকেও বাবাকে উঠাতে পারলাম না, নড়ল না। তা বুঝে ফেললাম মুহূর্তে। পৃথিবী শূন্য হয়ে গেল। আমার দম বন্ধ হয়ে আসছে, কান্না করতে পারছি না, গলা ব্যথা করছে, ভীষণ পাথর হয়ে গেলাম আমি। অদ্ভুত নজরে একদৃষ্টিতে বাবার প্রাণহীন দেহের দিকে তাকিয়ে আছি। লোক এগিয়ে এসে বাবার হার্টবিট চেক করল আর একটা কথায় বলল, উনি আর নেই। আমি জলভরা চোখে কঠিন মুখ করে উনার দিকে তাকালাম। ওইভাবেই পাথর হয়ে বসেছিলাম। ফ্ল্যাটের সবাই এলো দেখতে, সবাই আমাকে সহানুভূতি দেখালো। তারপর যখন কবর দেওয়ার কথা হলো, মনে পড়ল বাবার 2 বছর আগের কথা, যখন বাবা প্রথম অসুস্থ হয়। তখন বলেছি, স্নেহা মা আমার, আমি আর বাঁচব না রে, আমি মরে গেলে তোর মায়ের পাশে আমার কবর দিস। তাই সকাল হতেই বাবার লাশ নিয়ে চলে এলাম গ্রামে। ওই পুলিশটা কিন্তু ছিল সাথে, আমাকে গ্রামে নিয়ে। আমার সেদিকে খেয়াল নেই, আমি সারা রাস্তা বাবার মুখে দিকে তাকিয়েছিলাম। কবর দেওয়া হলে উনি চলে যান, তার আগে একবার আমার কাছে এসে বিদায় নেয় এবং একটা কার্ড দিয়ে যায়। আমি নেইনি, আমার হাতের মুঠোয় দিয়ে চলে যায়। ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে মাথা উঁচু করে ঘাড় ঘুরিয়ে তাকালাম। চাচি দাঁড়িয়ে আছে। এই ভর সন্ধ্যায় এখানে কি করিস? চল বাড়া চল, আজ তোর সাথে আমি থাকব। নড়লাম না, শক্ত হয়ে বসে রইলাম। চাচির পাশে তিশাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ও এসে আমাকে টেনে তুলতে চাইল আর বলল, তুই এখানে কিভাবে বসে আছিস রে স্নেহা? তুই নাকি ভীতু ছিলি আর এখন ভর সন্ধ্যায় কবরের পাশে বসে আছিস? টিটকারি মেরে বলল, তিশা আমাকে জীবনে ও পছন্দ করে না। আমরা সমবয়সী, ও আর আমি একসাথে লেখাপড়া করেছি, কিন্তু কখনো ও আমার সাথে মেশেনি। এই যেমন স্কুলে যাওয়া আসা আলাদাভাবে হয়েছে। স্কুলে গিয়ে ও আমাকে চিনত না, এমন করত। আমি প্রথমে মিশতে চাইলেও ও আমাকে ইগনোর করতে দেখে আর কাছে যাইনি, একাই চলেছি। চাচি মানে তিশার মা আমাকে একটু দেখতে পারে, খুব না, কিন্তু তবু এখানকার মাঝে সেই এই এখন খোঁজ নিতে এসেছে। চাচি আর তিশা মিলে আমাকে ধরে উঠালো। উঠার বিন্দু মাত্র ইচ্ছে নাই। বাবাকে এখানে রেখে কি করে আমি বাড়ি যাব, কি করে? চোখ বেয়ে জল পড়তে লাগল। আমি নড়ছি না, এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো বাড়িতে। তারপর আমাদের রুমে নিয়ে এলো। চাচি একটা খাবারের প্লেট এনে আমাকে দিল আর বলল, সারাদিন কিছু খাচ্ছ নি, এখন কিছু খা, না হলে তো না খেয়ে মরবি। মরলেই তো বেঁচে যাই। চাচি, খাবার কেন এনেছো? মরতে দাও না খেয়ে। আত্মহত্যা তো করতে পারবো না, তাই এভাবে মরলে। চুপ করবি তুই, চুপচাপ খা। একটু কড়া গলায় বলল চাচি। মেঝের দিকে তাকিয়ে আছি। চাচি আমাকে এভাবে বসে থাকতে দেখে রেখে নিজেই জোর করে এক লুকমা খাবার মুখে ঢুকিয়ে দিল। আমি হা করে তাকিয়ে আছি, চাচির দিকে চিবাচ্ছি না। এমন হা করে না থেকে খাবার গিল। ওইভাবেই রইলাম, পারবো না গিলতে, কিন্তু খাবার ফেলে ও দিতে পারবো না। কি করব আমি? আমার চাপামে ব্যথা হয়ে আছে, এই খাবার চিবানোর শক্তিও নাই, তাই নিরুপায় হয়ে না চিবিয়ে গিললাম। আর হলো বিপদ, খাবার গলায় আটকে গেল। আমি খটখট শব্দ করে কেসে উঠলাম। সিলভারের গ্লাসে পানি ছিল, তা নিয়ে খেতে লাগলাম। নাক মুখ দিয়ে পানি পড়ছে কষ্টে। চাচি হতদম হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আর জোর করে নি খাওয়াতে অনেকক্ষণ কেসে ঠিক হয়ে বিছানায় শুয়ে পড়লাম নিস্তেজ হয়ে।
চোখ দিয়ে পানি পড়ছে আর আমি নীরব হয়ে মাথার উপর জালি ফ্যান দেখছি। এটা আমার রুম। ঘুম আসছে না। চাচি চলে গেছে, একটু পর আসবে বলল। ঘুম ভাঙল। খারাপ স্বপ্ন দেখে চিৎকার করে উঠে বসেছি আমি। তাকিয়ে দেখি আমি নিজের রুমে শুয়ে আছি, পাশে চাচি শুয়ে ঘুমে বিভোর। স্বপ্নে দেখেছি আদ্রকে নিয়ে। তার অবস্থা খারাপ হয়ে আসছে, বাবার মতো আদ্রকে হারিয়ে যাবে। বাবা মা আদ্র যারা আমাকে ভালোবাসে সবাই আমাকে ছেড়ে নিঃস্ব করে চলে যায় কেন? বাবা আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। একবার ও ভাবল না এই নিষ্ঠুর পৃথিবীতে একা আমি কি করে বাঁচব? আদ্র যে আমাকে ভালোবাসত, কত বুঝাতে চেয়েছে, আমি বুঝে ও না বুঝার ভান করে থেকেছি। আজ সেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কালকে কত ক্রিটিক্যাল অবস্থা দেখেছি। সারাদিন চলে গেছে। আচ্ছা সে কি বেঁচে আছে নাকি বলেই ডুকরে কেঁদে উঠলাম। সবাই আমাকে একা করে চলে যাচ্ছে। কেউ নেই আমার, কেউ না। কেউ ভালোবেসে না। কার জন্য বেঁচে থাকবো আমি? অনেক তো চেষ্টা করলাম, আর বেঁচে থাকার মানেই হয় না। সাথে সাথে চরম একটা সিদ্ধান্ত নিলাম। মনটা মৃত্যু চাইতে লাগলো। এই পৃথিবীতে বেঁচে থাকার সমস্ত ইচ্ছা নষ্ট হয়ে গেল। এখন আমার পিছু টান নাই, মরতে পারলেই বাঁচি। মৃত্যুর আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেবে। আত্মহত্যা মহাপাপ, এই জিনিসটা আমার মাথায় এলো না। এখন আমি খেপে গেছি। মৃত্যু ছাড়া আর কিছু মাথায় আসছে না। বাঁচা মতো কোনো কারণেই নাই, আর তাই মরতে বাধা নাই। নিঃশব্দে আমি খাট থেকে নেমে বেরিয়ে পড়লাম। পাশে একটা গভীর পুকুর আছে, আমি সাঁতার জানি না, তাই সেখানে ভেবেই হাঁটতে লাগলাম। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ফজরের আজানের শব্দ কানে আসছে। আমার সামনে চাচি দাঁড়িয়ে আছে, কঠিন চোখ মুখ করে। পুকুরের সামনে আমি ও আমার মুখোমুখি চাচি দাঁড়িয়ে। তার মুখে রাগ স্পষ্ট। একটু আগেই আমি এই পুকুরে এসে নিজের জীবন শেষ করে দিতে চাইছিলাম। চোখ বন্ধ করে একবার করতেই আপনজনের মুখ ভেসে উঠল, মনের সাথে আদ্রর কথাও। যখন ঝাঁপিয়ে পড়তে যাব, পেছনে থেকে চাচি আটকে ধরে আমাকে। চাচিকে দেখে চরম অবাক হয়। তুই এখানে কি করছিস স্নেহা? ককর্ষ গলায় বলল চাচি। আমি বাঁচতে চাই না, আর তাই মুক্তি পেতে এসেছি। কেন আটকালে আমাকে? কান্না গলায় বললাম। মরতে চাস? আচ্ছা মরবি, যেহেতু মর। কিন্তু আমি যে তোর ঘরে ছিলাম, তুই আমাকে রেখে চলে এলি মরতে। তোর মৃত্যুর পর এই দোষ আমার ঘরে পড়ুক, তুই কি এটাই চাইছিলি? কি বলছো? আমি এমন কেন চাইব? এমনটা চাইনি, শুধু শান্তি চাইছিলাম। আত্মহত্যা করে শান্তি চাইছিলি? হাসালি আমাকে। আত্মহত্যা মহাপাপ, সেটা কি তুই ভুলে গেছিস? বাবা মা সবার সারা জীবন থাকে না, একদিন না একদিন তারা আমাদের ছেড়ে চলে যায়। তাই দুঃখে কাতর হয়ে এত বড় সিদ্ধান্ত নিবি, এটা তুই ঠিক করিস নি স্নেহা। চাচি আমাকে টানতে টানতে বাসায় নিয়ে এলো। ভোর হলো ওইভাবেই বসে থেকে। চাচি আমার পাশে বসে কঠিন মুখ করে তাকিয়েছিল। পরদিন সকালে খিদের জ্বালাটা বুঝতে পারলাম। একদিন না খাওয়া শেষ খেয়েছিলাম অন্তরার সাথে যাওয়ার আগে। গলা শুকিয়ে আসছে, একটু পানি মুখে দিলাম, সাথে সাথে তিতা হয়ে এলো মুখ। শীতও লাগছে। অনেকক্ষণ ধরে জ্বর এলো নাকি? হ্যাঁ সত্যি জ্বর এলো। খাবার আর পেটে দিতে পারলাম না, তিতা মুখে। পেটে খিদে, কিন্তু খেতে পারছি না। এত কষ্ট লাগছে, মনে হয় মরে যাব এই জ্বরেই। মনে হমনে এইটাই চাইছি, এই জ্বরেই যেন আমার মৃত্যুর কারণ হয়। এতে আমার আত্মহত্যাও করতে হবে না, আর আমি অভিশপ্ত জীবন থেকে বেঁচে যাব। কিন্তু চাইলেই কি এত সহজে মুক্তি পাওয়া যায় না? মুক্তি পাওয়া এত সহজ না। আমারও তাই হলো। চাচির সেবায় সুস্থ হলাম, সাথে আরেক বিপদ মাথায় এসে পড়ল। জীবন কি আমাকে বিপদ থেকে ছাড়বে না? 3 দিন পর একটু সুস্থ হয়েই আমগাছের তলায় মুখ ভার করে বসেছিলাম। এমন সময় একজনকে দেখে আমি চমকে উঠলাম। স্নেহা, তুই চইলা আইছিস? যাক, এবার তাইলে বিয়েটা করতে পারুম। কতদিন পর তোরে দেখলাম। তিশা, না কইলে তো জানতেই পারতাম না। তোর বাপ বইলে মইরে গেছে, কষ্ট পাস না? আমি তোরে বিয়া করুম আজকেই। বাপজানরে কমু তোরে আমার বাড়ি রাখুম।
আমার পাশে বসতে বসতে বলল, ওর নাম রোহিত, আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে। লেখাপড়া একটুও করে নাই, এমন কোনো খারাপ কাজ নাই করে না। গ্রামে থাকা কাল থেকে আমার পেছনে পড়েছে, ঢাকা গিয়ে এর হাত থেকে রক্ষা পেয়েছিল, আবার এর সামনে পড়লাম। কি বলল? তিশা বলেছে ইচ্ছে করেই করেছে। এটা ভয় কাঁপতে লাগলাম আমি। রোহিত এগিয়ে আসতে লাগলো, ফট করে আমার হাত ধরে নিল। আমি হাত ছাড়াতে চাইলাম, রোহিত বিচ্ছিরি হাসি দিয়ে আমার হাত ছেড়ে দিয়ে চলে গেল। সামনে মহা বিপদের আভাস পাচ্ছি। চেয়ারম্যান বাড়িতে সকাল থেকে বিয়ের তোড়জোড় চলছে। বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা। ছেলে মুক্তার আলী খুবই ভালোবাসেন, যা চায় সেটা যেভাবেই হোক তাকে এনে দেন। 3 মেয়ের পর এই ছেলে তার অতি আদরের, এজন্য তো ছেলে তার খারাপ হয়ে গেছে এই নিয়ে চিন্তিত ও থাকেন। ছেলে তার একটু ও লেখা পড়া করে নি, করবে কি করে? স্কুলে গিয়েই তো স্যারের সাথে মারপিট করেছি, তারপরে আর ভর্তি করে নি। ছেলে ও পড়তে চায়নি, তারপর থেকে ইচ্ছে মতো থেকে খারাপ সঙ্গে প্রথমে ধমক দিলও ছেলেও মলিন মুখ দেখে ক্ষমা করে দিতেন। এটাই তার বড় ভুল। এখন যে ছেলে হাতের বাইরে চলে গেছে, মদ গাঁজা খেয়ে এলাকায় মস্তানি করে বেড়ায়, তার কথা ভুলেও শুনে না। এই ছেলের জন্য তার নাম খারাপ হয়েছে। বিশেষ করে কিছু দিন আগে মারপিট করে জেলে পর্যন্ত গিয়েছিল। চেয়ারম্যানের ছেলে, এটা নিশ্চয় ভালো কথা না। এলাকা বদনাম ছুটে গিয়েছিল। সেই থেকে ছেলের উপর তার খুব রাগ, কথা বলে না। ফার্স্ট টাইম ছেলের গায়ে হাতও তুলেছিল। তারপর একদিন ছেলে এসে বলে সে বিয়ে করতে চায়, তাও কাকে? আমাদের এলাকা সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে। সাফ না করে দেয় ওই গরিব ঘরের মেয়েকে। কিছুতেই আমি বাড়ির বউ করব না। কিন্তু ছেলে খাওয়া দাওয়া অফ করে দেয়। তার এক কথা বিয়ে সে করবেই, তাও রাজি হলাম না। তখন ছেলে বলে আত্মহত্যা করবে, ভয় পেয়ে যায়। কারণ শত হলেও ছেলে আমার, একটাই কিছু হয়ে গেলে আমি রাজি হই। কিন্তু সাইফুল ইসলাম, স্নেহার বাবা, রাজি হয় না। তার মেয়ে কম বয়স, ত্যান মেয়ে। আমার ছেলের মতো খারাপ ছেলের কাছে নাকি বিয়ে দেবে না, শত বলেও রাজি করাতে ব্যর্থ হয়। তিনি কিছুতেই আমার ছেলের কাছে বিয়ে দেবে না। তারপর ছেলেকে একটা মিথ্যা বলি আমি, কারণ এটা জানলে ছেলে আমার পাগল হয়ে যাবে। বলি স্নেহা আর একটু বড় হলে বিয়ে দেবে। তারপর এই বলে ছেলে মানিয়ে রাজি। এদিকে স্নেহাদের এই করুণ অবস্থা, মন থেকে ওই মেয়েকে কখন সহ্য হতো না। সুযোগ বুঝে শহর পাঠায়। রাতে ছেলের মাথায় ভূত যায়, কিন্তু কই গেল তো না। সেই আবার তাকে বিয়ে করতে পাগল করেছে 2 দিন থেকে। এবার তার কথা, স্নেহার সাথে বিয়ে দিল। খারাপ সব কাজ থেকে সরে আসবে, ভালো কাজ করবে। তার শুধু স্নেহাকে চাই। মেয়েটাকে পছন্দ না হলেও ছেলে এই মেয়ের জন্য ভালো হতে চাইছে। এটা শুনে মন স্থির করি এই মেয়ের সাথে বিয়ে দেব। আর রাজি হয়ে যায় মেয়ে। যেহেতু কেউ নেই, ভাই ছিল সে তো লাপাত্তা, তাই চাচির কাছেই যায়। চাচা রাজি হলো, ও চাচি হয় না। কিন্তু এবার বিয়ে আমি দেবই, যেভাবেই হোক। বিয়েটা হলে ছেলে ভালো হবে বলেছে। ওর চাচিকে তোয়াক্কা না করে ওর চাচাকে টাকার লোভ দেখিয়ে বিয়ের আয়োজন করেছি। গ্রামের মানুষ ভাবছে চেয়ারম্যান কত দয়ালু, এতিম মেয়েকে ছেলের বউ করছে। এতে আমার রেপুটেশন ও ভালো হচ্ছে। মেয়ে তো রাজি না একটুও, কিন্তু আমি তো একে ছাড়ছি না, তাই নিজের বাড়িতে নিয়ে এসেছি, তাতে পালাতে না পারে। জোর করে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে রোহিত, এর বড় বোন। রাগে দুঃখে সবকিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছে করছে। ওই দিন মরতে পারলেই বলে বেঁচে যেতাম, কিন্তু মরতে পারলাম না। এমনভাবে সবাই জেকে ধরছে, পালানোর ও সুযোগও নাই। এই বাড়ির কেউ আমাকে একটু সাহায্য করবে না, সবাই খারাপ। রোহিতকে আমার খুন করতে ইচ্ছে করছে, ওকে কিনা আমি বিয়ে করব। অসম্ভব, মরে গেলেও এই কাজ আমি করতে পারবো না। এই মেয়ে, এত কাঁদছিস কেন? সাজাতে পারছি না ভালো মতো। আমি সাজাবো না, সরুন তো। একটা মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন, লজ্জা করে না? কি দেমাক বাবা গো, এত দেমাক কেন রে তোর? এই ঘরের বউ হবি, এইটা তোর ভাগ্য। রোহিত, তোর জন্য পাগল না হইলে জীবনে তোর মতো ছোটলোক ঘরের এতিম মাইয়া আমার ভাইয়ের বউ করতাম না। কি দেইখা যে তোর জন্য পাগল হিল। এমনিতে সুন্দর তুই, কিন্তু তাই কি কত সুন্দর ধনী ঘরের মাইয়া দেখাইলাম, তার পছন্দই হল না। আফসোস করে বলল। আকুতি মিনতি করে বললাম,
আমি আপনার ভাইয়ের বউ হতে চাই না, প্লিজ আমাকে সাহায্য করেন, এখান থেকে পালাতে আমি এই বিয়ে করতে পারবো না। আমার কথায় ফুঁসে উঠল, কি বললি? আমি তোকে সাহায্য করব? পাগল নাকি আমি? পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, আজকে তোর বিয়ে আমার ভাইয়ের সাথেই হবে। ন্যাকা কান্না অফ কর। শক্ত মুখ করে বলল। আমি নিরাশ হয়ে চুপ করে রইলাম। কি করব, কিভাবে এখানে থেকে পালাবো? কাল থেকে এই বাসায় একঘরে বন্দি আছি, দুজন মানুষ ছাড়া কেউ আমার কাছে আসেনি, এই রোহিতের বড় বোন সাবিনা আর রোহিতের মা। তাকে আমার খারাপ লেগেছে, খুব কঠিন মুখ করে তাকিয়েছে আমাকে, তার একদম পছন্দ জানি। এই পরিবারে শুধু মুক্তা একটু ভালো, কিন্তু অদ্ভুত, ওকেই আমি দেখিনি, ওর সাথে আগে আমার একটু সাক্ষাৎ ছিল, ওর সাথে দেখা হলে তো একটা ব্যবস্থা করতে পারতাম। মুক্তা রোহিতের ছোট বোন, আমার 1 বছর সিনিয়র। এমন সময় দরজা খুলে ভেতরে ঢুকল রোহিত। দাঁত বের করে হাসতে হাসতে এগিয়ে আসছে। তাকে দেখেই সাবিনা চলে গেল। রোহিত আমার কাছাকাছি আসতে লাগল হাসতে হাসতে। সে যে খুব খুশি, তার হাবভাবই বলে দিচ্ছে আমি ঘৃণার চোখে তাকিয়ে আছি। তারপর সাহস করে বললাম, দেখুন আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কিছু বলল না, ওইভাবেই অসভ্যের মতো তাকিয়ে আছে আমার দিকে। রাগে শরীর কাঁপছে, আমার মাথাটা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। তোমারে খুব সুন্দর লাগতাছে সেই রকম বলেই আমার দিকে এগিয়ে এলো, তারপর একটু দূরত্ব বজায় রেখে আমাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করল, তারপর বলল, বিয়ে করতেই হবে তোমার, হয় ইচ্ছেতে না হলে জোর করে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। কাউকে বলে লাভ নাই, কেউ আমার কথা শুনবে না, কেউ সাহায্য করবে না, তা করার আমাকেই করতে হবে। রুমে বসে আছি, সন্ধ্যায় দিকে চাচি এলো কোথা থেকে, এসেই আমাকে জড়িয়ে কেঁদে দিল। এই একটা মানুষ ছাড়া আর কেউ আমার এই নিয়ে অসম্মতি প্রকাশ করেনি। চাচি আমাকে এইখানে থেকে মুক্ত করো প্লিজ, এটাকে আমি করতে পারবো না। কান্না গলায় বললাম। চাচি অসহায় মুখ করে তাকিয়ে আছে আমার দিকে। তারপর বলল, আমি কি করব স্নেহা, কেউ আমার কথা শুনছে না। আর এখন পালাতেও পারবি না, তোর জন্য লোকও রাখা আছে যারা বিয়ের আগ পর্যন্ত নজরে রাখবে। পালানোর পথ নেই। এই বিয়ে মরে গেলেও করব না আমি। একটা ফোন এনে দিতে পারবা? ফোন দিয়ে কি করবি? একজনকে কল করতাম, তার খোঁজ নেওয়া হয় না অনেক দিন। 6 দিন হয়ে গেছে তাকে মৃত্যুর মুখে রেখে এসেছি, আল্লাহ জানে সে এখন কেমন আছে। চাচি দোয়া করো সে যেন সুস্থ থাকে। চাচি বিস্মিত হয়ে তাকিয়ে বলল, কে সে? আছে, ফোন দিতে পারবা? দাঁড়া দেখি তোর চাচাকে দেখিয়ে দেয় কিনা। আমার কথা বলো না। মাথা নেড়ে চলে গেল। 2 দিন ধরে আদ্রকে খুব মিস করছি, ওর কি অবস্থা এখন জানার জন্য হাঁসফাঁস করছি। কিন্তু নিজের ফোন যে হারিয়ে ফেলেছি, ঢাকা থেকে আসার সময় বাবার চিন্তায় কিছু আনতে পারানি। একটা ব্যাগে কিছু জিনিস এনেছে, কিছু জামা কাপড়, কেউ ভয় দিয়েছিল মনে হয়। একটু পর চাচি এলো হাতে ফোন নিয়ে, তা দেখেই খুশি লাগলো অনেক। তাড়াতাড়ি ফোন হাতে নিলাম, আমার হাত কাঁপছে অদ্ভুতভাবে। কাঁপা কাঁপা হাতে আদ্রর নাম্বার উঠালাম, এই নাম্বারটা আমার মুখস্থ হয়ে আছে, এত কল দিত আদ্র মুখস্থ না হয়ে পারেইনি। আল্লাহকে ডাকছি ফোনটা যেন আদ্র ধরে আর সে যেন সুস্থ থাকে। রিং হওয়ার শব্দ হচ্ছে, সাথে আমার হার্টবিট বেড়ে গেছে, মনটা কেমন করছে, কি হবে ভাবছি। রিং হতে হতে কেটে গেল, কেউ ধরল না। ফোন কানে থেকে নামিয়ে সামনে মুখ কালো করে আছি। চাচি আমার দিকে প্রশ্নতক চোখে তাকিয়ে আছে। কি হলো, ধরল না? আমি মাথা নেড়ে না বললাম। মন খারাপ করছিস কেন? হয়তো ফোনের কাছে নেই, আর একবার দে। আমার ভয় করছে, খারাপ কিছু শুনব না তো? ভয় পাচ্ছ না? আল্লাহকে ডাক, সব ভালো হবে। কিছুই তো ভালো হলো না আমার সাথে। তাড়াতাড়ি কর, কেউ চলে আসবে। চাচির কথায় আমি আবার নাম্বার বায়ার করলাম, কিন্তু এবার কপাল খারাপ, সাবিনা চলে এলো। তাকে দেখেই চাচি ফোন কেড়ে নিয়ে লুকিয়ে ফেলল। কি ব্যাপার, এত কি কথা দুজনের? চাচি হাসি মুখ করে বলল,
এমনি তেমনি কিছু না। সাবিনা গম্ভীর মুখে বলল, চল স্নেহা, এখন বিয়ে পড়াবে। চাচি সাথে সাথে বলল, এখনই? আমি চমকে উঠলাম। সব কিছু কি হাতের বাইরে চলে গেল? এই রোহিতকে কিনা শেষে বিয়ে করতে হবে। কান্না করে দিলাম, মুখে শব্দ নেই, চোখ দিয়ে পানি পড়ছে আর অসহায় মুখ করে তাকিয়ে আছি চাচির দিকে। বাইরে যাবার জন্য আমার হাত ধরে টেনে নিল সাবিনা। আমি নড়ছি না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছি, একটু নড়ব না প্রতিজ্ঞা করেছি। এই মেয়ে চলো। কি হলো, নড়ছ না কেন? আমি যাব না। কি যাবে না মানে কি? যাব না মানে যাব না। এই বিয়ে আমি করব না। করবে চলো। করব না বললাম তো, ছাড়ুন হাত। ঝামটা দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। সাবিনা আগুন হয়ে গেল আমার কথায় ও রাগ দেখে। রেগে গিয়ে তাকালো আমার দিকে, তারপর কি মনে করে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। তার ঠিক 5 মিনিট পর চেঁচামেচি শব্দ এলো কানে। তা শুনে চাচি চলে গেল আর কিছুক্ষণ পর এসে বলল রোহিতকে নাকি পুলিশে ধরতে এসেছে। কয়েকদিন আগে রোহিত মারামারি করেছে, সেখানের একটা ছেলে মারা গেছে, তাই তারা ডায়েরি করেছে, রোহিতকে এখন থানায় নেওয়া হবে। আমি এটা শুনে কতক্ষণ রক্তদ্ধা খেয়ে গেলাম। হতদম হয়ে দাঁড়িয়ে আছি, সাথে খুশি ও লাগছে রোহিতকে পুলিশে নিয়ে গেলে বিয়েটা আটকে যাবে। চাচি দেখো নিয়ে গেছে, কিন্তু শয়তানটাকে নিয়ে গেলে বেঁচে যাবি, বিয়ে হবে না। হ্যাঁ, খুশিতে আমার চোখ চিকচিক করছে। আজকে বিয়ে আটকে গেলে আমাকে এই নরক থেকে পালাতে হবে, যে করেই হোক। যেখানে বাড়িতে বিয়ে হবে বলে সবাই মাতামাতি করছিল, এখন তারাই থ হয়ে জিম মেরে বসে আছে। বাসার সবাই এতে কষ্টে কাতর হলেও আমার খুশির সীমা নাই। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। আমি রুমে থেকে শুনতে পাচ্ছি সেগুলো। আমার আশেপাশে কেউ নেই, একা বসে আছি রুমে। চোখ বুলিয়ে নিলাম, সং হয়ে বসে থেকে কি হবে, পালাতে হবে এই সুযোগ। এখন সবাই রোহিতের চিন্তায় মত্ত আছে, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। এখন আমি যদি পালাই কেউ খেয়াল করবে না, কিন্তু এই রাতে যাব কোথায়? খুব রাত হয়নি, 8টার মতো বাজবে, কিন্তু বাইরে তো অন্ধকার, যাব কোথায়? একটা কানা করি ও নাই, হাতে যাবি কি করে? হঠাৎ চাচি দৌড়ে এলো আমার কাছে আর বলল, চল। কোথায় যাব? অবাক হয়ে বললাম, আমার সাথে চল, এবারের মতো বেঁচে গেলি রে স্নেহা। বলেই চাচি আমার হাত শক্ত করে ধরল। চাচি আমার খারাপ চায় না জানি, তাকে বিশ্বাস করি আমি, তাই চাচির সাথে বেরিয়ে এলাম। এই বাড়ির পেছনে দিয়ে দরজা আছে, আমি জানতামই না, চাচি আমাকে সেখানে দিয়ে বের করে নিয়ে এলো। এ পাশে কেউ নেই, অন্ধকার। চাচি, কোথায় নিয়ে যাচ্ছ? চল, তোকে বাঁচাচ্ছি। এইখানে থাকলে ওই রোহিতকে বিয়ে করতেই হবে, কাল সকাল হতেই ছেলেকে ছাড়িয়ে আনবে। তারপর বিয়ের। এখন সবাই রোহিতকে নিয়ে চিন্তিত, তোর কথা মাথায় নেই? এখন পালানোর মোক্ষম সুযোগ। কিন্তু এই রাতে আমি কোথায় যাব? অসহায় মুখ করে বললাম। চাচি আমার কথার উত্তরে কিছু বলল না, টেনে নিয়ে যেতে লাগল। কিছুটা আসতেই রাস্তায় উঠলাম আর চোখ পড়ল একটা গাড়ি ও একজন লোকের উপর। লোকটাকে দেখে চরম বিস্ময় হলাম, একবার চাচি ও একবার তার দিকে তাকাচ্ছি। সে ফোন টিপছিল, এজন্য তার মুখ আরও পড়েছিল, আমার চিনতে অসুবিধা হয়নি। এই যে সেই পুলিশটা, উনি এখানে কি করছে? আমি ভ্রু কুঁচকে তাকিয়ে চোখ সরিয়ে চাচির দিকে তাকালাম। এসব কি চাচি, উনি এখানে কি করছে, আর তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। উনার সাথে তুই ঢাকা চলে, তাহলে এই রোহিতের থেকে রক্ষা পাবি। চাচির কথা অবাক হলাম, এমন অচেনা অজানা ছেলের সাথে আমাকে যেতে বলছে। আর এটা ঠিক যে উনি আমার সেদিন উপকার করেছে, তাই বলে তো উনার সাথে রাত বিরাতে চলা যায় না। উনি এখানেই বাকি করছে, তাই বলি উনার সাথে যাব। আর উনি এখানে কি করছে? তোর জন্যই এসেছে। আমি অবাক হলাম, আমার জন্য এসেছে মানে? আমার জন্য মানে কি?
চাচির রাগে লোকটা আমার দিকে এগিয়ে এলো আর বলল, এই ধরেন কথা বলুন। লোকটা আমার দিকে তার ফোন এগিয়ে দিল। আমি ভ্রু কুঁচকে তার ফোন দিকে একবার তো তার মুখের দিকে তাকাচ্ছি। উনি আমার দিকে ফোন ধরে আছে। আমি তো অবাক, ফোন দিচ্ছে কেন? ফোন দিয়ে কি করব আমি? কি হলো, নেন কথা বলুন। বিরক্ত হয়ে বলল, কার সাথে কথা বলবো আর আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন? বিস্ময় ভরা চাহনি দিয়ে বললাম, কথা বলে দেখুন। কথা বলবো মানে কি? অপরিচিত কারো সাথে কথা বলতে পারবো না? আর আপনি এখানে কেন এসেছেন? আর আমাকে নিয়ে বা যাবেন কেন? আপনার মতলব কি বলুন তো? রেগে বললাম। কথা শেষ করে উনার দিকে তাকালাম। উনি আমার কথা শুনে চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। সে যে রেগে আছে মুখ দেখেই বোঝা যায়। কিন্তু আমি উনার সাথে যাব না। কেন যাব? রাতের বেলা একটা ছেলেকে বিশ্বাস করা যায় না। যদি কোনো খারাপ মতলব থেকে থাকে তাহলে। নানান খারাপ চিন্তা মাথায় আসছে। মনে মনে ডিসাইড করলাম উনার সাথে কোথাও যাব না। এখন আমি চাচির সাথে নিজের বাড়ি যাব। ভোরের দিকে আমাকে পালাতে হবে। চাচি চলো, এই লোকের সাথে আমি কোথাও যাব না। চাচির হাত ধরে বলল। চাচি আমার দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই উনি আবার ফোনটা আমার কাছে এনে লাউডস্পিকার দিল। এবার আমি ওপাশের কথা শুনতে পেলাম। ওপাশ থেকে অন্তরার কণ্ঠ আসছে, হ্যালো স্নেহা বোন আমার, প্লিজ নিশাতের সাথে চলে আয়। অন্তরার কণ্ঠ শুনে তো আমি হতদম সাথে বাকরুদ্ধ হয়ে গেছি। চমকে উনার দিকে তাকিয়ে ফোনটা কানে নিলাম। হ্যালো। থেনস আল্লাহ, অবশেষে ফোন ধরলি। তুই উনাকে কিভাবে চিনিস? সেসব পরে হবে। আগে বল তুই কেমন আছিস? ভালো না আব্বু, বলেই কান্না করে দিলাম। আমি সব শুনেছি, কাঁদিস না প্লিজ। আর এখন নিশাত ভাইয়ের সাথে চলে আয়, আমি তাকে পাঠিয়ে দিন তোকে আনতে। উনিকে বললি না তো? আর তুই উনাকে কি করে চিনিস? পরে বলবো, এখন তাড়াতাড়ি আয়। হুম। অন্তরা, আদ্র কেমন আছে? ও ঠিক আছে তো। আদ্রর কথা বলতেই অন্তরা চুপ হয়ে গেল। ও কথা বলছে না দেখে আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কিরে কথা বলছিস না কেন? বল আদ্রর কি অবস্থা? আগে আয়, তারপর সব বলবো। আমি এখন ও শুনতে চাই। আর কথা এলো না। অন্তরা লাইন কেটে দিল। আমি ফোন কানে থেকে সামনে এনে তাকিয়ে আছি। আদ্রর খবর দিল না কেন? অন্তরা মনটা কু ডাকছে কেন? দিল না। আদ্র ঠিক আছে তো? অজানা ভয়ে বুক টিপটিপ করতে লাগল। এই যে ম্যাডাম, এবার আমার সাথে যাবেন তো নাকি আমি চলে যাব? নিশাত লোকটার নাম অন্তরা তো, তাই বলল। লোকটাকে যেহেতু অন্তরা চিনে তাহলে বিশ্বাস করা যায়। আদ্রকে নিয়ে ভয় করছে, এই ভয় থেকে বেরিয়ে আসতে পারবো যত তাড়াতাড়ি অন্তরার কাছে যেতে পারবো। লোকটার দিকে একবার তাকিয়ে চাচির দিকে তাকালাম। চাচি পাশেই না থাকলে হয়তো বের হতে পারতাম না। চাচিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। তারপর চাচির থেকে বিদায় নিয়ে লোকটার গাড়িতে উঠে বসলাম। চাচি দাঁড়িয়ে রইল গাড়ি ছাড়া অবধি। আমি গাড়ির পেছনে জড়সড় হয়ে বসে আছি আর উনি সামনে বসে ড্রাইভিং করছে। আমি মনটা নিশমিশ করছে এই নিশাত অন্তরার কে হয় জানার জন্য। থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, আপনি অন্তরাকে কি করে চিনেন? প্রশ্নটা করে উনার দিকে তাকিয়ে আছি। উনার পেছনটা দেখা যাচ্ছে। উনার গায়ে আজকে পুলিশ ড্রেস নেই, নীল শার্ট পরে আছে। উনি কিছুই বলল না। এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে, কথা বলছে না, যেন আমার কথাই শুনেনি। উনি যে আমার সাথে কথা বলতে চায় না বুঝলাম, তাই আর কিছু বললাম না। চুপ করে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আদ্রর জন্য খুব টেনশন হচ্ছে। অন্তরা কেন? আদ্র কেমন আছে বলল না। আদ্র সুস্থ আছে তো নাকি না? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, আদ্র যেন ঠিক থাকে, ওকে সুস্থ রাখো। শাড়ি পরেই এসেছি, ওই বাড়ির শাড়িটা নিয়ে এসেছি। গয়না খুলে ফেলেছিলাম, না হলে ওইগুলো ও চলে আসতো। অন্যের জিনিস নিতে চাই না।
হঠাৎ পেটে ব্যথা অনুভব করলাম, পেট চেপে ধরলাম। ব্যথার কারণ বুঝতে দেরি হলো না, সারাদিন রাগস দুঃখে না খেয়েছিলাম। এখন সেই খিদে জানান দিচ্ছে। গ্রোয়াম পেরিয়ে মেইন রাস্তায় এসে গেছে গাড়ির। খিদের জ্বালা সহ্য করতে পারছি না। লাজ লজ্জা ভুলে সামনের লোকটাকে বলে বসলাম, অনেক দোকানপাট দেখা যাচ্ছে, কিছু খাওয়া দরকার, না হলে থাকতে পারবো না। এই যে শুনছেন, গাড়ি থামান। কিছু হলো না, শুনেও শুনল না মনে হয়। আমার রাগ উঠে গেল, চিৎকার করে উঠলাম। সাথে সাথে গাড়ি থেমে গেল। আর উনি রেগে ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। হোয়াই আর ইউ ম্যাড? এইভাবে কেউ চিৎকার করে? আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আপনার কোনো কমন সেন্স নাই? রেগে বলল। আমিও রাগ দেখিয়ে বললাম, আপনি আমাকে বকছেন কেন? দরকার ছাড়া তো আর আপনাকে ডাকি নাই। কিন্তু আপনি তো আমার কথা কানেই নিচ্ছেন না। কি দরকার আপনার যে চিৎকার করে ঢাকতে হচ্ছে? আমার খিদে পেয়েছে সকাল থেকে, আমি না খাওয়া। প্লিজ এক প্যাকেট বিস্কুট কিনে দিন, আমার কাছে টাকা আছে। বিরক্ত মুখ নিয়ে তাকিয়ে আছে রেগে, তারপর উঠে চলে গেল। আমি পেছনে থেকে ঢেকে উঠলাম, আরে টাকা নিয়ে জানত। শুনল না, চলে গেল। আমার কাছে টাকা ছিল না, কিন্তু চাচি আবার সময় 100 টাকা দিয়ে দিয়েছে যদি দরকার পড়ে, এজন্য। গাড়ি যেখানে পার্ক করেছে তার থেকে একটু দূরে মুদি দোকান দেখা যায়, সেখানে গিয়ে নিশাত কেক, পানি, বিস্কুট নিয়ে এসেছে। আপনি টাকা না নিয়ে চলে গেলেন কেন? এখন টাকা দিন। কত হয়েছে? লাগবে না। লাগবে না মানে কি? আমি অন্যের টাকায় খায় না। 70 টাকা দিন। গম্ভীর হয়ে বলল। কেক এনেছেন কেন? শুধু বিস্কুট আনলেই হতো। মনে মনে বলছি, কেক না আনলে 40 টাকায় হতো। এখন আমার কাছে 30 টাকা থাকবে। তাহলে কেক দিয়ে দিন। না থাক। এই ধরেন টাকা। 100 টাকার নোট দিলাম। উনি টাকা নিয়ে গাড়ি চালাতে লাগলো। একই টাকা ফেরত দিচ্ছে না কেন? দিবে না নাকি? এই 30 টাকা আমার সম্বল। এই যে টাকা দিচ্ছেন না কেন? 30 টাকা দিন। রেগে বললাম। আবার ফেরতও দিতে হবে? টাকা বেশি নিবেন কেন? এই ধরুন। লাগবে না আপনার টাকা, আমার কাছে ভাঙতি নাই। ভাঙতি নাই? আচ্ছা, ভাঙতি করে দিবেন। 30 টাকা পায় আপনার কাছে, এটাই আমার শেষ সম্বল। নাক মুখ কুঁচকে বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিশাত গাড়ি চালাতে লাগল। আমি আর কিছু বললাম না, খেয়ে চুপ করে মাথা সিটে হেলান দিয়ে বসে রইলাম। খুব ক্লান্ত লাগছে। কতদিন পর আদ্রকে দেখব। ছটফট করছি আমি। গাড়ি এসে হসপিটালের সামনে থামল। একাই এসেছি। কাল রাতে অন্তরার বাসায় এসেছিলাম। অন্তরা আমাকে বিয়ের সাজে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি? আমি আগে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। ও আমাকে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করে, আর গ্লাসে পানি দেয়। পানি খেয়ে সব বলি ওকে। ওর বাসায় ওর ছোট বোনটা ছাড়া আর কাউকে দেখি নাই। ওকে জিজ্ঞাস করতেই বলল, সবাই আত্মীয় বাড়ি গেছে, 2 বোন বাসায় একা। নিশাত আমাকে রেখেই গাড়ি নিয়ে চলে যায়। রাতে অন্তরার থেকে জানতে পেরেছি নিশাত লোকটার ওর ফুফাতো ভাই, যার সাথে কিনা ওর বিয়ে ঠিক করেছে। বিয়ের কথা শুনেই তো শক খেয়েছিলাম। অবাক হয়ে ওকে জিজ্ঞাস করলাম, বলিস কি বিয়ে? হৃদয়ের কি হবে? আমি এই বিয়েতে রাজি না। আর না নিশাত ভাইয়া রাজি। বাড়ির লোক আমাদের মতো না নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা কিছুতেই এই বিয়ে করতে পারব না। বিশেষ করে আমি অসম্ভব। তুই তো জানিস আমি হৃদয়কে ভালোবাসি। জানি তো। কিন্তু সমস্যা একটাই, হৃদয় এখন বিয়ে করতে পারবে না। ওর তো স্টুডেন্ট লাইফ। বিয়ে কি করে করবে? বলে কিছু দিন ওয়েট করতে হবে, কমপক্ষে 2 বছর। কিন্তু বাবা মা তো মানছেই না। চিন্তা করিস না, সব ঠিক হবে। তারপর আদ্রর কথা জিজ্ঞেস করলাম। অন্তরার কথা শুনে বুকের উপর থেকে মনে হলো একটা বড় পাথর নেমে গেল। আদ্র সুস্থ আছে অনেকটাই এখন। ও হসপিটালে।
কালকে বাসায় যাবে। অন্তরা দুবার দেখা করেছে, প্রতিবার নাকি আদ্র আমার কথা অনেক জিজ্ঞেস করেছে। অন্তরা আব্বু খবর পেয়েছে আগেই, কিন্তু আমি কোথায় আছি জানতো। আসলে আমি কখনো আমার গ্রোয়াম সম্পর্কে ওকে কিছু বলিনি। ও নাকি অনেক বার কল করেছে আমাকে, কিন্তু আমার নাম্বার অফ পেয়েছে। ওকে বললাম ফোন হারিয়ে ফেলেছি। আদ্রকে আমার বিষয়ে কিছু বলেনি, অসুস্থ শরীর নিয়ে এসব শুনলে চিন্তা করবে এজন্য। আদ্রর জ্ঞান ফেরার পর থেকে নাকি আমার নাম বলেছে। ওর চিন্তা ছিল যারা ওকে আক্রমণ করেছে তারা যদি আমার ও ক্ষতি করে, এই ভয়ে সবার থেকে জানতে পেরেছে আমি ঠিক আছি। তারপর শান্ত হয়েছে। এখন প্রায় সুস্থ আদ্র। আর নিশাতের সাথে অন্তরার বিয়ের কথা হবার পর নিশাত ওদের বাড়ি আসে বিয়েতে না করতে। তখন অন্তরার ফোনের আমার পিকচার থেকে জিজ্ঞেস করে আমি কে, চিনে কিভাবে। অন্তরা সব বলার পর নিশাতের সাথে ঘটা সব বলে। অন্তরা তখনই আমাদের গ্রোয়ামে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। নিশাত বলে কাল নিয়ে আরও উত্তেজনায় অঘটন ঘটিয়ে ফেলে বাথরুমে ঠাস করে পড়ে পা মুচকে যায়। এজন্য ওকে না নিয়ে নিশাত একা আসে আমাকে নিয়ে যেতে। সব শোনার পরই আমি ডিসাইড করি আদ্রকে দেখতে যাব কাল সকালেই। তারপর ওই বাসায় যাব। মা ফেলে গেছিলাম পাই কিনা দেখার জন্য। থাকার জন্য তো বাসায় দরকার, টাকাই বা কোথায় পাব। সব চিন্তা বাদ দিয়ে ঘুম দেয়, কিন্তু ঘুম আসে না। আদ্রজ দেখির জন্য মনটা ছটফট করতে লাগে, কখন সকাল হবে আর কখনো আদ্রকে নিজের চোখে দেখব। সকালেই উঠেই রেডি হয়ে নেয় অন্তরা আসতে পারবে না, ওর পা ব্যথা, এজন্য একাই বেরিয়ে পড়ি। হসপিটালে তো আমি চিনি না, ওর থেকে জেনে নেই আগের হসপিটালে আদ্র নেই, অন্য হসপিটালে অ্যাডমিট করিয়েছে। হসপিটালে এসে আদ্রর কেবিন খুঁজতে ও সময় লাগে আধা ঘন্টার মতো। 3 তলায় আদ্রকে রাখা হয়েছে, আজকে বিকেলে নাকি বাসায় চলে যাবে। আমি রুম নম্বর জেনে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছি, বুকটা ধুকপুক করছে অসম্ভব। অবশেষে আদ্রর কেবিনের সামনে আসি। দরজার সামনে দুজনে লম্বা মোটা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, এদের দেখে পাহারাদার লাগছে। বন্দুক দেখেই ঢোক গিললাম। আমার পাশে জানালা আছে, সেখান দিয়ে ভেতরে তাকাতেই আদ্রর সাইট চোখে পড়ল। আদ্র বসে আছে, হাতে ফোন, আরেক হাতে জুস খাচ্ছে। পলকহীন তাকিয়ে আছি আদ্রর দিকে। 1 সপ্তাহ পর আদ্রকে দেখলাম। এই মেয়েকে তুমি এখানে কি করছো? আচমকা কারো কণ্ঠ শুনে ভয় পেয়ে আদ্রর থেকে চোখ সরিয়ে নিলাম। চমকে মাথা উঁচু করে দেখি ওই গার্ডগুলোর একজন আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার তাকানো দেখে শুকনো ঢোক গিললাম। আমি আমতা আমতা করে বললাম, আমি ভেতরে যাব। আদ্রর কেবিনের দিকে দেখিয়ে বললাম। লোকটা কঠিন মুখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমাকে সে কিছুতেই ভেতরে যেতে দেবে না, তার মুখের ভঙ্গি বলে দিচ্ছে। এই মেয়ে ভেতরে যাবে কেন? কে তুমি? তোমার খারাপ কোনো মতলব নেই তো? ছোট স্যারের ক্ষতি করতে এসেছ? রেগে চিৎকার করে বলল। না না, কি সব বলছেন? ক্ষতি কেন করতে যাব? তার ক্ষতির কথা তো আমি কল্পনাও করতে পারি না। আমাকে ভেতরে যেতে দিন। অসম্ভব, অচেনা কাউকে ভেতরে যেতে দেওয়া যাবে না। তুমি চলে তাও ভেতরে যেতে পারবে না। প্লিজ একবার ভেতরে যেতে দিন। আর আমি অচেনা না, আমাকে খুব ভালো করে চিনে আদ্র। এই মেয়ে, যাও তো, ডিস্টার্ব করো না। যত সব ফালতু ঝামেলা। আমি আদ্রর সাথে দেখা না করে কোথাও যাব না। হারুন, আপনি কি অসভ্য মেয়ে, জোর করে যাবে বলছে? এর কোনো খারাপ মতলব অবশ্যই আছে। আপনার যা খুশি ভাবতে ইচ্ছে করে ভাবেন। আমি তো ভেতরে যাবই, আদ্রর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। বলে দুজনকে ঠেলে ভিতরে ঢুকে পড়লাম আমি। লোকগুলো তো রেগে চিৎকার করে ভেতরে আসে আমাকে বের করতে। এসব চেঁচামেচি শুনে আদ্র ও আমাদের দিকে তাকায় আর আমাকে দেখেই থমকে যায়। এই মেয়ে, বের হো বলছি। আমি নড়ছি না, আদ্রর দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছি। কয়েকদিনেই আদ্র অনেকটা শুকিয়ে গেছে, চোখ মুখে ক্লান্তির ছাপ। আমি হাঁ করে তাকিয়ে আছি। লোকগুলো আমাকে বলে বের করতে পারছে না, তাই রেগে আমার হাত ধরে টেনে বের করতে যাবে, তাই হাত বাড়িয়ে দেয়।
আদ্র এটা দেখেই চিৎকার করে ওঠে, কেউ ওকে টাচ করবে না, তোমরা বাইরে যাও। লোকগুলো থেমে যায় আর আদ্রর দিকে তাকায়। কি হলো বললাম না বাইরে যেতে, এখন ও দাঁড়িয়ে আছো কেন? আগের থেকে ও চিৎকার করে ওঠে। ভয় লোকগুলো চলে যায়। আদ্র বিছানায় থেকে উঠে দাঁড়িয়েছে। আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি আদ্রর দিকে, আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আদ্রর বুকে ব্যান্ডেজ করা। আদ্রর একদম আমার কাছে এসে দাঁড়িয়ে চোখের পানি এক হাতে মুছে দেয়। আদ্রর স্পর্শ পেয়েই চোখ বন্ধ করে ফেলি। কাঁদছো কেন? মরে তো আর যাই নাইট। মরে গেলেই ভালো হতো, তোমার জন্য তোমাকে আর আমার জ্বালাতন সহ্য করতে হতো না। কিন্তু দেখো, তোমাকে জ্বালানোর জন্য আমি সুস্থ আছি। চোখ খুলে আদ্রর দিকে তাকালাম। আদ্র তাকিয়ে আছে আমার দিকে, কিছু না বলেই আদ্রকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। বাবাকে হারিয়ে ততটা কষ্ট পেয়েছি, আদ্রর বুকে মাথা রেখে সেই কষ্টটা কম লাগছে। এখন মনে হচ্ছে এখনো একজন আছে যে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে, যার জন্য বাঁচতে চাই, তার সাথে চলতে চাই। কাঁদতে কাঁদতে বললাম, একদম মরার কথা বলবেন না। আপনি মরে গেলে আমি কি নিয়ে বাঁচব বলেন? কে আছে আর আমার? সবাই তো আমাকে একা করে চলে গেছে স্বার্থপরের মতো, আপনিও তাদের মতো আমাকে একা করে চলে যেতে চান। আমি সারা জীবন আপনার জ্বালাতন সহ্য করতে চাই। কত ভয় পেয়েছিলাম জানেন আপনার ওই অবস্থা দেখে। আদ্র আমাকে জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি কান্না করছি আর কথা বলে যাচ্ছি। অনেকক্ষণ পর আদ্রর থেকে সরে দাঁড়ালাম। এতদিন কোথায় ছিলে? গম্ভীর হয়ে বলল। মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের জল ফেলছি। কথা বলছো না কেন? বলো কোথায় ছিলে? আমাকে নিয়ে এত চিন্তা ছিল তো দেখতে, এতদিন না এসে আজকে এলে কেন? আসার মতো পরিস্থিতি পাই নাই আমি। কি এমন পরিস্থিতিতে ছিলে যে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, তুমি আমার খোঁজ নিলে না? কতবার তোমার কথা জিজ্ঞেস করেছি জানো, কেউ বলেনি। দরজার দিকে তাকিয়ে থেকেছি তোমার জন্য, এই বুঝি আসবো আমার জন্য কাঁদবে, কিন্তু প্রত্যেকবার নিরাশ হয়েছি। আদ্রর চোখে মুখে রাগ স্পষ্ট। আমি কিছু বলতে যাব, আদ্র আবার বলল, দেখো এখন কান্না দেখানোর দরকার নেই। আর আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমার জন্য যে তোমার একটুও খারাপ লাগেনি, চিন্তা হয়নি, সেটা আমি বুঝতে পেরেছি। আর এসবের জন্য আমি তোমাকে ছেড়ে দেব ভেব নাই, জন্মে তোমাকে আমি ছাড়ছি না। এখন আসতে পারো। আমার কথাটা তো শুনেন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। দেখো স্নেহা, আমার রাগ উঠিও না, চলে যাও। আমার রাগ হচ্ছে তোমার সাথে, আমি খারাপ বিহেভ করতে চাই না। আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আদ্র আমার হাত ধরে টেনে বের করে দেয়। তারপর ভেতরে চলে যায়। আমি পেছনে থেকে আদ্রকে ডাকলাম, কিন্তু ও শুনল না। আমি ঢুকতে গেলে ওই গার্ডগুলো দরজা আটকে ধরে, জানি আর ঢুকতে দেবে না। চোখ ভর্তি পানি নিয়ে আদ্রর দিকে তাকিয়ে আছি, ও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। হসপিটালে থেকে বেরিয়ে আগে যে বাসায় থাকতাম ওইটাই এলাম। আদ্রকে সুস্থ দেখেছি, এর থেকে বড় আর কিছু না। এখন আদ্র রেগে আছে আমার উপর, এটা স্বাভাবিক। ও তো আর জানে না আমি কি বিপদে ছিলাম, জানলে কখনোই আদ্র আমার সাথে এমন করত না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? বাড়িওয়ালা চাচা আমাকে দেখে চশমা ঠিক করে আমাকে ভালো করে দেখে বলল, আরে স্নেহা, যে কবে এলে? এই তো কালকে আঙ্কেল। ও তা আবার বাসায় থাকবে নাকি? তা কিন্তু পারবে না, আমি বাসা ভাড়া দিয়ে দিয়েছি। বিরক্ত মুখ করে বলল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, না, উনি আমাকে কখনো পছন্দ করে না। রাখবি ও না বাসায় খুব ভালো করে জানি। তা কি জন্য এসেছিলে? আঙ্কেল, আমার কিছু জিনিস ফেলে গেছিলাম। আর বিশেষ করে আমার ফোনটাও ফেলে গেছি। সেসব কিছুই আমি জানি না।
আমাকে একটু রুমে যাওয়ার চাবিটা দিন, অন্তর কিছু না পেলেও ফোনটা দরকার। উনি আমার সাথে এলো। রুমে এসে দেখলাম নতুন ভাড়াটিয়া। ফোনের কথা জিজ্ঞেস করতেই তারা না করল। অসহায় মুখ করে চারপাশে তাকালাম, কিছুই পেলাম না। চলে আসবো এমন সময় ওয়ার্ড্রপের উপর আমার ফোন দেখতে পেলাম। আমি ছুটে হাতে নিয়ে বললাম, এই তো আমার ফোন। মহিলাটি ও চট করে হাত থেকে ফোন নিয়ে বলল, এটা ওনাদের ফোন। আমি বললাম, আমার। কিন্তু তারা বলে এক রকম ফোন কত হয়, ওইটা ওনাদের। কিন্তু আমি নিশ্চিত এটা আমার ফোন। ফোনের পেছনে একটা বাটা দাগ আছে, সেটা আমার ফোনের দাগ। কিন্তু তারা ঝগড়া লাগিয়ে দিল, তাই বাধ্য হয়ে শূন্য হাতে বাসা থেকে বেরিয়ে এলাম। অন্তরাদের বাসায় এলাম। ক্লান্তে চোখ বন্ধ হয়ে আসছে। বাড়িতে আজকে অন্তরার মাকে দেখলাম। আমাকে দেখেই অন্তরা বলল, এত লেট হলো কেন? ওই বাসায় গেছিলাম, ও আদ্রর সাথে কথা হয়েছে। মলিন মুখে বললাম, হুম। কিন্তু অন্তরাকে সব খুলে বললাম। সব জানাসনি কেন? আমার কথা শুনেই নি। অনেক অভিমান হয়েছে ওর, রাগর চোখ দেখেই বুঝতে পেরেছি। কষ্ট পাস না, আদ্র তো জানে না তুই কি পরিস্থিতিতে ছিলি, জানলে এমন করতো না। হুম। ফ্রেশ হয়ে আয়, খাবি? ফ্রেশ হয়ে এলাম, খিদেও পেয়েছে। খাবার টেবিলে এসে অন্তরার মা আন্টির সাথে কথা বললাম। খাবার খেয়েই একটা ঘুম, খুব ক্লান্ত লাগছে। চলবে।